नमस्कार तुम्हारे सबाइके स्वागत हमारे प्रिय यूट्यूब चैनले। आज के आमरा भारतेर नद नदी विशेष करे गंगा नदीर गतिपथ सम्पर्के आलोचना करब। ताहले देखो नदी की नदी होच्छे एकटा जलधारा जेटा कि करे कोनो पहाड़ पर्वत बा हिमबाह थेके उत्पन्न हये अन्य कोनो नदीते मिलित हय बा कि करे सागरे बा समुद्रे पतित हय। ताहले एकटा नदीर दुटा उद्देश्य थाके, हय से तार थेके बड़ कोनो नदीते मिलित होबे और अथवा से कोनो समुद्र बा सागर बा महासागरे पतित होबे। ए दुटा होच्छे एकटा नदीर उद्देश्य। और नदीर क्षेत्रे एकटा जिनिस मने राखते होबे भूगोलेर सूत्र अनुयायी जे यदि दुटो नदी एकसाथे मिलित हय ताहले कि होबे, यदि दुटो नदीर गभीरता समान हय ताहले ओई दुटो नदी मिलित हওয়ার पर अन्य एकटा नाम निये प्रवाहित होबे। और दो नम्बर होच्छे जे यदि एकटा नदीर गभीरता बेशी एकटा नदीर गभीरता कम ताहले सेरकम क्षेत्रे यदि मिलित हय सेक्षेत्रे कि होबे, सेक्षेत्रे बड़ नदीर नामे छोट नदीटार नामও बड़ नदीर नाम अनुसारे होबे। ताहले এই দুটা सूत्र একটা হচ্ছে কি যে যদি ছোট দুটো নদীর গভীরতা সমান হয় তাহলে দুটো নদী মিলিত হওয়ার পর অন্য নাম নিয়ে প্রবাহিত হবে, আর যদি একটা নদী বেশি গভীর হয় একটা নদী কম গভীর হয় তাহলে বেশি গভীর নদীর নাম নিয়ে নদী সামনের দিকে অগ্রসর হবে। এবার দেখো ভারত হচ্ছে কি একটা নদীমাতৃক দেশ। তাহলে ভারতের যে নদী আছে তাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় উৎস অনুযায়ী। একটা হচ্ছে কি হিমালয়ান নদী বা হিমালয় অঞ্চলের নদী, আর একটা হচ্ছে কি উপদ্বীপীয় নদী। ভারত হচ্ছে একটা উপদ্বীপীয় দেশ। তাহলে হিমালয় অঞ্চলে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় হিমালয়ান নদী। তাহলে হিমালয় অঞ্চলে ভারতের উল্লেখযোগ্য কোন কোন নদী উৎপত্তি হয়? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এবং সিন্ধুর 5টা উপনদী, এগুলা হিমালয় থেকে উৎপন্ন হয়। আর হচ্ছে কি বাকি যত নদী আছে নর্মদা, তাপ্তি, মহানদী, গোদাবরী এগুলা হচ্ছে সব উপদ্বীপীয় নদী, কারণ এগুলা হচ্ছে দেশের অভ্যন্তরে কোনো পাহাড় পর্বত বা উচ্চভূমি থেকে উৎপন্ন হয়। তাহলে তার মধ্যে আজকে আমরা কি করব, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে জানবো। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে কি যে হিন্দু ধর্মে 5টা প্রয়াগ আছে, সেই 5টা প্রয়াগ প্রত্যেক হিন্দুর উচিত জীবনে একবার দর্শন করা। তাহলে কথিত আছে যে যত পাপ করে থাকে মানুষ ওই 5টা প্রয়াগে গিয়ে যদি স্নান করে তাহলে ওই পাপ সব ধুয়ে মুছে মানুষ পুণ্যের দিকে এগায়। তো সেটা এগায় কি না এগায় সেটা উপরওয়ালা জানবে, আর যে যাবে সে জানবে, সেটা কন্ট্রোভার্সির ব্যাপার, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। আমরা এখানে আলোচনা করব গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে। গঙ্গা নদীটা আমরা বেশি ইম্পর্ট্যান্ট এই জন্যই করছি কারণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কখনো গঙ্গোত্রী থেকে কখনো গোমুখ থেকে, এরকম কনফিউশন চলে আসে। এই ভিডিওটা দেখার পর আমাদের আর ওই কনফিউশন থাকবে না, কিভাবে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে বা প্রবাহিত হয়েছে সেটা আমরা ডিটেলসে জানতে পারবো। তাহলে দেখো উত্তরাখণ্ডের যে ভূপ্রকৃতি আছে তাকে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কুমায়ুন, একটা হচ্ছে গাড়োয়াল। পূর্ব দিকের অংশকে বলা হয় কুমায়ুন, এটা আকারে বা আয়তনে ছোট, আর পশ্চিম দিকের অংশকে বলা হয় গাড়োয়াল, এটা আকারে আয়তনে বড়। তাহলে এবার দেখো গঙ্গা নদী কিভাবে উৎপত্তি হয়েছে। প্রথমে দুটো ছোট নদী, একটা হচ্ছে ধবলি গঙ্গা, একটা হচ্ছে বিষ্ণু গঙ্গা। এরা উত্তরাখণ্ডের থেকে উৎপন্ন হয়েছে, উত্তরাখণ্ডে উৎপন্ন বদ্রীনাথের কাছে উৎপন্ন হয়েছে হিমবাহ থেকে, তারপর এরা দুজন মিলিত হয়েছে। তারপরে দেখো এরা মিলিত হয়ে অলকানন্দা নাম নিয়েছে, অলকানন্দার পরে গঙ্গা নাম নিয়েছে। এই যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ অনেক নদী এসে মিশেছে, এইটা হচ্ছে গঙ্গার গতিপথের নদী, এটা আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে বলবো দেখো যে নদী কিভাবে উৎপত্তি হয়। তাহলে আমরা যখন ভূপৃষ্ঠে থাকি, ভূপৃষ্ঠে কি হয় যে আমরা অনেক দিক থেকে তাপ পাই বা উষ্ণতা পাই। কিভাবে পাই? সূর্য থেকে সরাসরি তাপ পাই, আমাদের যে আশেপাশে দেওয়া পরিবেশ আছে সেটা উষ্ণ থাকে, সেখান থেকে আমরা তাপ পাই। আবার হচ্ছে কি যে দেওয়াল থাকে, যে কোনো বস্তু তারা তাপ ধরে রাখে আবার তাপ বিকিরিত করে, সেখান থেকে আমরা তাপ পাই, অনেক জায়গা থেকে তাপ পাই। তার জন্য কি হয়, এখানের উষ্ণতাটা বেশি হয়। যত উপরের দিকে উঠতে থাকি প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধি হলে উষ্ণতা কত কমে, প্রায় 6.5 ডিগ্রি মতো কমে যায়। কেননা ওইখানে কি হয়, ফাঁকা যত উপরে উঠা হয় তত ফ্রি স্পেস পাওয়া যায়, ফাঁকা পাওয়া যায়, তাহলে সেখানে তাপ ধরে রাখার মতো কোনো বস্তু নেই, তার জন্য সেখানে কি হয় উষ্ণতার পরিমাণ কমতে থাকে। এইভাবে যখন
হিমালয়ের যখন উপরে চলে যাওয়া হয় সেখানে কি হয়, যে জলের যে বাষ্প আছে সেগুলা কম উষ্ণতার জন্য সেগুলা কি হয়, বরফে পরিণত হয়। সেই রকম বরফ অনেক পাশাপাশি যুক্ত হয়ে কি তৈরি করে, গ্লেসিয়ার বা হিমবাহ। এই হিমবাহ যখন সূর্যের তাপে গলতে শুরু করে সেখান থেকেই নদীর উৎপত্তি হয়। তাহলে নদীর উৎপত্তি এইভাবে হয়, কিভাবে না, হিমবাহ গলা জলে, বিশেষ করে হিমালয় অঞ্চলের নদী যেগুলো আছে। আর বাকি আমাদের উপদ্বীপীয় নদী যেগুলো আছে সেগুলা কি হয়, বৃষ্টির জলে পুষ্ট হয়, আর এগুলা হচ্ছে বরফ গলা বা হিমবাহ গলা জলে পুষ্ট হয়। বেশ, এরপরে দেখো তাহলে আমরা কি করব, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে ডিটেলসে দেখব। আর কি জানবো, যে ভারতের উচ্চতম বাঁধ কোনটা, টিহরি বাঁধ না ভকরানাগল বাঁধ, ভকরানাগল কি একটাই বাঁধ না দুটো বাঁধ, ওই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তাহলে দেখো এবার হচ্ছে কি, যে বদ্রীনাথের কাছ থেকে ধৌলি গঙ্গা আর বিষ্ণু গঙ্গা দুটো ছোট ছোট নদী উৎপন্ন হয়েছে। এবার ভূগোলের সূত্র অনুযায়ী কি হয়, যে দুটো নদীর যদি গভীরতা একই হয় তাহলে ওই দুটো নদী কি হয়, আলাদা একটা নাম নিয়ে প্রবাহিত হয়। তাহলে ধৌলি গঙ্গা আর বিষ্ণু গঙ্গা এদের গভীরতা প্রায় সেম, তার জন্য এরা নতুন নাম কি নিল, অলকানন্দা। অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হলো। দেখো এই যে ধৌলি গঙ্গা বিষ্ণু গঙ্গাকে আমরা কালো কলমে দেখিয়েছি, এখানে যে অলকানন্দা আছে তাকে আমরা লাল কলমের সাহায্যে দেখিয়েছি, এবং যেটা গঙ্গা নদী আছে তাকে আমরা নীল কলমের সাহায্যে দেখিয়েছি। তাহলে ধৌলি গঙ্গা আর বিষ্ণু গঙ্গা মিলিত হয়ে কি হলো, অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হলো। এবার দেখো দুটো নদী যেখানে মিলিত হবে তাকে আমরা কি বলি, প্রয়াগ। পঞ্চপ্রয়াগ আছে আমাদের হিন্দু ধর্মে। তাহলে এই ধৌলি গঙ্গা বিষ্ণু গঙ্গা যেখানে মিলিত হয়েছে ওইটা হলো কি, বিষ্ণু প্রয়াগ। এরপরে দেখো এখান থেকে নদী অগ্রসর হলো, এবার অগ্রসর হওয়ার পর কিছু দূর গিয়ে ওখানে এসে আরেকটা নদী মিলিত হলো, তার নাম কি, নন্দাকিনী। মন্দাকিনী নয় কিন্তু, দেখো এখানে লেখা আছে নন্দাকিনী। তাহলে নন্দাকিনী এসে মিলিত হলো কার সঙ্গে, অলকানন্দার সঙ্গে। এবার অলকানন্দার গভীরতা নন্দাকিনীর থেকে অনেক বেশি, তাহলে ভূগোলের সূত্র অনুযায়ী ওই নদীর নাম কি হবে, অলকানন্দার নাম অনুসারে হবে। তাহলে এইটা হলো কি, নন্দাকিনী এসে অলকানন্দার সঙ্গে মিলিত হলো এবং এর মিলনস্থলের নাম হলো কি, নন্দপ্রয়াগ। এবার দেখো সে অলকানন্দা নাম নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হলো। এবার সামনের দিকে অগ্রসর হওয়ার পর কি হলো, এখানে পিন্ডার নদী এসে মিলিত হলো কার সঙ্গে, অলকানন্দার সঙ্গে। তাহলে পিন্ডার নদী যেখানে অলকানন্দার সঙ্গে মিলিত হলো তার নাম কি হলো, কর্ণপ্রয়াগ। এবার নদী আবার অলকানন্দা নাম নিয়ে সামনের দিকে এগোলো। তাহলে সামনের দিকে এগিয়ে দেখো এখানে কি হলো, মন্দাকিনী নদী আবার এদিক থেকে এসে অলকানন্দার সঙ্গে মিলিত হলো। মন্দাকিনী নদী যেথায় যে অলকানন্দার সাথে মিলিত হয়েছে তার নাম কি, রুদ্রপ্রয়াগ। এবার দেখো মন্দাকিনীর থেকে অলকানন্দার গভীরতা বেশি, তার জন্য অলকানন্দা নাম নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হয়ে এদিক থেকে দেখো আবার ভাগীরথী নদী, ভাগীরথী নদী এসে কার সঙ্গে মিলিত হলো, অলকানন্দার সঙ্গে। ভাগীরথী আর অলকানন্দার গভীরতা প্রায় সমান হওয়ার জন্য সেখানে নদীর নাম কি হবে, নতুন করে হয়ে যাবে, একটা নতুন নাম হবে, তখন সেই নদীর নতুন নামটা হবে কি, গঙ্গা নদী। তাহলে গঙ্গা এইভাবে সৃষ্টি হয়েছে। আবার দেখো এখানে যেখানে অলকানন্দা আর ভাগীরথী মিলিত হয়েছে তার নাম কি, দেবপ্রয়াগ। তাহলে আমাদের পাঁচটা প্রয়াগ পর পর কি হলো, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ। এবার দেখো এখানে যে ভাগীরথী নদী এসেছে, ভাগীরথী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, কেদারনাথ থেকে উৎপন্ন হয়েছে, গাড়োয়াল অঞ্চল থেকে। কেদারনাথ থেকে ভাগীরথী নদী এসে এখানে একটা ছোট্ট নদী ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে, যার নাম কি, ভেলাঙ্গানা নদী। এবার দেখো এই ভেলাঙ্গানা নদীতে কি আছে, টিহরি বাঁধ আছে। এরপরে আমরা দেখবো যে টিহরি বাঁধ আর ভাকরানগর বাঁধের মধ্যে কে বড় কে ছোট। এবার দেখো তাহলে এইটা হলো গঙ্গা নদীর গতিপথ। আবার আমি বলে দিচ্ছি, তাহলে প্রথম হচ্ছে কি, বদ্রীনাথের কাছ থেকে ধৌলি গঙ্গা আর বিষ্ণু গঙ্গা উৎপন্ন হয়েছে, এরা দুজন মিলিত হয়েছে কোথায়, বিষ্ণুপ্রয়াগে। তারপরে এদের মিলিত প্রবাহ কি নামে পরিচিত, অলকানন্দা নামে পরিচিত। আবার অলকানন্দার সঙ্গে নন্দপ্রয়াগে মিলিত হয়েছে কে, নন্দাকিনী। নন্দাকিনী আবার অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে অলকানন্দা নাম নিয়ে আবার কর্ণপ্রয়াগে কার সঙ্গে মিলিত হয়েছে, পিন্ডার নদীর সঙ্গে। আবার রুদ্রপ্রয়াগে কার সঙ্গে মিলিত হয়েছে, মন্দাকিনী নদীর সঙ্গে। আর দেবপ্রয়াগে কার সঙ্গে মিলিত হয়েছে, ভাগীরথী নদীর সঙ্গে। দেবপ্রয়াগে মিলিত হওয়ার পর ওইখানে কি হয়েছে, গঙ্গা নদী নাম নিয়ে সামনের দিকে প্রবাহিত হয়েছে।
তাহলে এবার দেখো এখানে ভাগীরথী নদীর সঙ্গে আবার কে মিলিত হয়েছে, ভেলাঙ্গানা নদী। ভেলাঙ্গানা নদী যেটাই ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে, সেখানে কি আছে, টিহরি বাঁধ আছে। আর টিহরি বাঁধকে সাপোর্ট করার জন্য তার পিছনে আছে কে, কোটেশ্বর বাঁধ। তাহলে এই গেল গঙ্গা নদীর গতিপথ। এবার দেখো এখানে তাহলে 5টা প্রয়াগ আছে, পরপর 5টা প্রয়াগ উত্তর থেকে দক্ষিণের দিকে সাজাতে দিয়ে দেয়। সেটা অনেক সময় পিএসসির এক্সামে পড়েছে এইটা। তাহলে দেখো এটা কিভাবে সাজাবে, প্রথমে কি আছে, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ। তাহলে দেখো প্রথমে কে এসেছিলেন, ভগবান বিষ্ণুর অবতার। বিষ্ণুর পরে কার অবতার হয়েছিল, কৃষ্ণের অবতার হয়েছিল। কৃষ্ণজিকে কি বলা হতো, নন্দজিকে লালা বলা হতো। তাহলে ওইখান থেকে হলো নন্দপ্রয়াগ। এবার দেখো কৃষ্ণ ভগবান সবসময় কি করতেন, কানে কুণ্ডলী পরে থাকতেন। তাহলে এবার ওইখান থেকে হয়ে গেল কর্ণপ্রয়াগ। কানের পরে কি আসবে, গলা আসবে, নিচের দিকে নামলে কি হবে, গলা আসবে। তাহলে গলায় কি পরে থাকতেন কৃষ্ণ ভগবান, রুদ্রাক্ষ পরে রাখতেন। তাহলে এরপরে আসবে কি, রুদ্রপ্রয়াগ। এবং সবশেষে কি হবে, তিনি যখন একটা সম্পূর্ণ রূপ নিলেন তখন কি করলেন, একটা দেবের রূপ পেয়ে গেলেন তিনি। দেবের রূপ পেয়ে যাওয়ার পর কি, মহাভারতের যুদ্ধ সৃষ্টি করে দিলেন। তাহলে ওইখান থেকে দেবের রূপ পাওয়ার জন্য কি হয়ে গেল, দেবপ্রয়াগ। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রয়াগের ক্রমগুলা কি কি, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ। এবার দেখো এখানে আরেকটা প্রশ্ন পড়ে পরীক্ষায়, যে গঙ্গা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে কোনো কোনো সময় আবার কি হয়, যে 4টা রাজ্যের নাম দিয়ে দেবে, দিয়ে বলে দেবে এদের মধ্যে কোনটার উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়নি। তাহলে গঙ্গা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের সামান্য কিছু অংশ, পশ্চিমবঙ্গ, দিয়ে বাংলাদেশ চলে গেছে, বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, বাংলাদেশে গঙ্গা নদীর নাম কি, বাংলাদেশে গঙ্গা নদীর নাম হচ্ছে পদ্মা। আর দেখো এখানে ভাগীরথী সম্পর্কে আর একটু জানার আছে। উত্তরাখণ্ডের লোক এই ভাগীরথী নদীকেই গঙ্গা নদী নামে জানে, অর্থাৎ ওখানে ভাগীরথী গঙ্গা নদী নামে পরিচিত। আবার আমাদের পশ্চিমবঙ্গে যখন এসে যায় তখন গঙ্গা নদী আবার কি, ভাগীরথী নামে পরিচিত। ভাগীরথী হুগলি বলা হয় না। তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্ট, যে উত্তরাখণ্ডের মানুষ ভাগীরথী নদীকে গঙ্গা নদী নামে জানে। আবার হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গের মানুষ গঙ্গা নদীকে ভাগীরথী হুগলি নামে জানে। তাহলে এই গেল গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে ডিটেলস। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এরপরে দেখো সাধারণত এক্সামে একটা কোশ্চেন পড়লে আমরা একটু গোলমাল করে ফেলি, যে কোশ্চেনটা কি, যে ভারতের উচ্চতম বাঁধ কোনটা, টিহরি বাঁধ না ভাকরা বাঁধ। তো সেইটা সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। তাহলে দেখো বাঁধের মেনলি দুটো টাইপ হয়, একটা হচ্ছে আর্থ ফিলার ড্যাম আর একটা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম। তো ম্যাক্সিমাম যে ড্যাম হয় ওটা গ্র্যাভিটি টাইপ ড্যাম হয়, কংক্রিট দিয়ে তৈরি হয়। আর যে আর্থ ফিলার ড্যাম হয় ওটা কি, যে পাথর, তারপরে প্লাস্টিক, সেমি প্লাস্টিক, ওগুলা দিয়ে ড্যামটাকে ফিল করা হয়। ম্যাক্সিমাম কি হয়, গ্র্যাভিটি টাইপ ড্যাম হয়। তাহলে এবার দেখো কোনটা উঁচু বাঁধ সেটা আমরা জেনে নেব। তাহলে দেখো টিহরি বাঁধ, এর উচ্চতা কত, 260 মিটার। আর ভাকরা বাঁধের উচ্চতা কত, 225 মিটার। মানে দুটোই ভালো উঁচু বাঁধ। এবার হচ্ছে কি, যে টিহরি বাঁধ কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। আর ভাকরা বাঁধ কোথায় অবস্থিত, পাঞ্জাবে অবস্থিত। নদী টিহরি বাঁধ কোন নদীর উপর আছে, ভাগীরথী নদীর উপর। অর্থাৎ উত্তরাখণ্ডে যেটা গঙ্গা নামে পরিচিত, আসলে ওটা কি, ভাগীরথী কেদারনাথ থেকে যেটা উৎপন্ন হয়েছে। আর এটা কোন নদীর উপর অবস্থিত, শতদ্রু নদীর উপর অবস্থিত। এটা কি টাইপের, আর্থ ফিলার টাইপের বাঁধ, আর ওটা গ্র্যাভিটি বাঁধ। আর এর সহকারী বাঁধ, এগুলা উঁচু উঁচু বাঁধ হওয়ার জন্য যদি একটা বাঁধ ভেঙে যায় বা ফেলিউর হয়ে যায়, তাকে সাপোর্ট করার জন্য আরেকটা বাঁধ থাকে। তো দুটোর ক্ষেত্রে আছে, দুটোই উঁচু বাঁধ হওয়ার জন্য। তাহলে টিহরি বাঁধের সাপোর্টিং বাঁধকে কোটেশ্বর বাঁধ, আর ভকরা বাঁধের সাপোর্টিং বাঁধকে নাঙ্গল বাঁধ। এই জন্য আমরা একসঙ্গে বলি না, ভকরা নাঙ্গল বাঁধ। তাহলে এবার হচ্ছে দেখো, এমনিতে ধরো এ একটা ছেলে আছে, এর উচ্চতা হচ্ছে 6 ফুট, সরি 6 মিটার নয়, 6 ফুট। আর এর উচ্চতা হচ্ছে 5 ফুট। এ হচ্ছে একটা মেয়ে। এবার যদি পরীক্ষায় তোমাকে প্রশ্ন করা হয় যে উচ্চতম মেয়েকে, তাহলে উঁচু মেয়েকে, এইটা আমাদেরকে বলতে হবে যে এইটা। আর যদি বলে দেয় যে উঁচু মানুষকে, এদের দুজনের মধ্যে উঁচু মানুষকে, তখন আমরা বলবো কি, এই হচ্ছে উঁচু মানুষ।
তাহলে যখন আমাদের বলবে ওভারঅল বাঁধ কোনটা, সব থেকে উঁচু বাঁধ কোনটা, তখন আমাদেরকে বলতে হবে কি টিহরি বাঁধ। আর যদি বলে সব থেকে উঁচু গ্র্যাভিটি বাঁধ কোনটা, তখন আমাদেরকে বলতে হবে ভকরানাগল বাঁধ। তাহলে এই কনফিউশন দূর হলো। তাহলে সব থেকে উঁচু বাঁধ হচ্ছে টিহরি বাঁধ, আর সব থেকে উঁচু গ্র্যাভিটি বাঁধ হচ্ছে ভকরানাগল বাঁধ। আজকের ভিডিও এই পর্যন্তই।